হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের নতুন একটি পর্বে সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজকের পর্বে আমরা প্রতিদিনের মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি সকাল 8টাতে। তো আজকের ক্লাসেও ব্যতিক্রম নয়, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করব। তো অবশ্যই সকলে ক্লাসটিতে যারা যুক্ত হচ্ছে তারা একটু ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে লাইক করে দেবে, ক্লাসে তোমার উপস্থিতি জানিয়ে দেবে। তার সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর সমস্ত আমাদের লাইভ আপডেট পেতে, সমস্ত ভিডিও লিঙ্ক প্রথমেই পেতে দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমরা যুক্ত হতে ভুলবে না। প্রথম প্রশ্ন শুরু করছি আজকে, যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু হবে। ভারতের প্রথম ব্যাংক নিম্নের কোনটি? ভারতের প্রথম ব্যাংক কোনটি ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যান্সারটা করো সকলে। ভারতের প্রথম ব্যাংক কোনটি ছিল? রাইট অ্যান্সার কি হবে? এটা হবে ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান হচ্ছে আমাদের ভারতের প্রথম ব্যাংক ছিল। অ্যাকচুয়ালি এই ব্যাংকটা হচ্ছে আমাদের ভারতে প্রতিষ্ঠিত হয়, এটা 1770 সালে প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকটি ভারতের প্রথম ব্যাংক। এবারে এই ব্যাংকটি কিন্তু আমাদের ভারতের কোনো মানে ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত ব্যাংক ছিল না। এটা ছিল তোমার হচ্ছে একটা কমার্শিয়াল ব্যাংক। এটা একটা কোম্পানির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা হচ্ছে আলেকজান্ডার ডাফ কোম্পানি, তারা প্রতিষ্ঠা করেছিল এটা। এই কোম্পানিটার দ্বারা প্রতিষ্ঠিত ব্যাংক পরবর্তীতে আরো বিভিন্ন স্থানে আমাদের ভারতে যে সমস্ত প্রেসিডেন্সি অঞ্চলগুলো ছিল, মাদ্রাজ, বোম্বে, কলকাতা, এখানে কিছু প্রেসিডেন্সি ব্যাংক তৈরি হয়েছিল। তারপরে চলে আসে আমাদের এখানে ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল ইম্পেরিয়াল ব্যাংক বলে একটা ব্যাংক। ইম্পেরিয়াল ব্যাংক যেটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে বলতো? অ্যান্সার করো সকলে। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো রাইট অ্যান্সার হবে এখানে 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াটা SBI-তে পরিণত হয়েছিল। তো ইম্পেরিয়াল ব্যাংক যেটা, সেটাই কিন্তু SBI-টা তৈরি হয়েছিল 1955 সালে। এছাড়া ভারতীয় রিজার্ভ ব্যাংক, এটা আমরা যদি দেখি, এটা হচ্ছে 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ, রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল এগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই যে SBI যেটা, সেটাই কিন্তু ইম্পেরিয়াল ব্যাংক বললাম, 1955-তে এটা জাতীয়করণ হয়। আরেকটা প্রশ্ন হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটা হচ্ছে আমাদের ভারতের প্রথম ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত ব্যাংক, বা প্রথম ভারতীয় ব্যাংক ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1895 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই হচ্ছে মোটামুটি কিছু ব্যাংক সম্পর্কে সার সংক্ষেপ তোমাদেরকে বলে রাখলাম। এখান থেকে প্রশ্ন আসলে তোমরা অবশ্যই অ্যান্সারটা সঠিক করো। পরের প্রশ্ন, আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? আদিনা মসজিদ এটা একটা বাংলার স্থাপত্য, এটা অবস্থিত তোমার মালদা জেলাতে। মালদা জেলাতে আগেকার দিনে আমাদের ভারতের যে বাংলায় সুলতানি যুগ ছিল, তখন বাংলার সুলতানি যুগের যে প্রথম বংশ ইলিয়াস শাহী বংশ, তাদের রাজধানী ছিল পান্ডুয়া। সেই পান্ডুয়াতে এটা নির্মিত হয়েছিল। তো এখানে সঠিক উত্তর কি হবে? আদিনা মসজিদটা কোথায় ছিল? এটা পান্ডুয়াতে ছিল। আর কে নির্মাণ করেছিল? ইলিয়াস শাহী বংশের শাসক সিকেন্দার শাহ, তিনি আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? সবচেয়ে ভারী কণা কোনটি? পরমাণুতে 3 ধরনের কণা থেকে থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, প্রোটন হচ্ছে পজিটিভ, আর নিউট্রন হচ্ছে এটা ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়, এটা হচ্ছে নিউট্রাল। তো এখানে সঠিক উত্তর কি হবে? পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটা এগুলির মধ্যে? সেটা হচ্ছে নিউট্রন সবচেয়ে ভারী কণা। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস তোমরা একটু বলে রাখো। এই ইলেকট্রন কে আবিষ্কার করে, প্রোটন কে, নিউট্রন কে, এগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। যেমন ইলেকট্রন আবিষ্কার করে রাদারফোর্ড, আর্নেস্ট রাদারফোর্ড, তিনি আবিষ্কার করেছিলেন ইলেকট্রন। প্রোটন কে আবিষ্কার করেন বল, সরি প্রোটন আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড, অ্যান্ড ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে জে থমসন, তিনি আবিষ্কার করেছিলেন ইলেকট্রন। আর নিউট্রন জেমস চ্যাডউইক আবিষ্কার করেন। ওকে, এই হচ্ছে 3টি মোটামুটি পরমাণুর কণা, কে কোনটা আবিষ্কার করেছিল একটু মনে রাখবে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জলদাপাড়া ন্যাশনাল পার্ক আমাদের পশ্চিমবঙ্গের যে 6টি ন্যাশনাল পার্ক আছে তার মধ্যে একটি হচ্ছে জলদাপাড়া। এই জলদাপাড়া ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত?
জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত আলিপুরদুয়ার জেলাতে। নানাঘাট শিলালিপি থেকে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে, বা নানাঘাট শিলালিপি যেটাতে কোন সাতবাহন রাজার সম্পর্কে আমরা জানতে পারি? গৌতমীপুত্র সাতকর্ণী, প্রথম সাতকর্ণী, সিমুক আর যজ্ঞশ্রী সাতকর্ণী। আচ্ছা, সিমুক ছিল, তিনি এই সাতবাহনদের প্রতিষ্ঠাতা, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। তিনি গোদাবরীর তীরে সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেছিলেন, আমরা জেনে আছি। তো এই বংশের সিমুকের পরবর্তী বিভিন্ন শাসকেরা এসেছে, প্রথম সাতকর্ণী, যজ্ঞশ্রী সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণীরা এসেছে। তো এদের মধ্যে নানাঘাট শিলালিপি থেকে আমরা জানতে পারি প্রথম সাতকর্ণী সম্পর্কে। প্রথম সাতকর্ণীর এই যে নানাঘাট শিলালিপি, এটা লিখেছিলেন কে জানো? লেখককে? লেখক ছিল নয়নিকা। নয়নিকার লেখা নানাঘাট শিলালিপি থেকে আমরা প্রথম সাতকর্ণী সম্পর্কে জানতে পারি। আচ্ছা, গৌতমীপুত্র সাতকর্ণী এনার সম্বন্ধেও আমরা জানতে পারি একটা প্রশস্তি বা একটা লেখ থেকে, যেটা হচ্ছে নাসিক প্রশস্তি। তো নাসিক প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায়? নাসিক প্রশস্তি থেকে জানা যায় কার সম্পর্কে, সেটা হচ্ছে প্রথম গৌতমীপুত্র সাতকর্ণী। আচ্ছা, এটা কে লিখেছিলেন? এটা হচ্ছে গৌতমী বলশ্রী, তার মাতা, তিনি এটা লিখেছিলেন। ওকে, চলো পরের প্রশ্নটা। যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন আরো বেশি জলে ডুবে যায়, ভেসে ওঠে, কোনো পরিবর্তন হয় না, একই থাকে। তো এখানে কি হবে বলতো? যখন কোনো জাহাজ একদমই একটা নদী মানে সংকীর্ণ জল বা জলতল যেখানে কম, সেখান থেকে যখন জলতল বেশি যুক্ত অঞ্চলে পৌঁছায়, তখন এটা কি হয়, এটা কিরূপ পরিবর্তন হয়ে থাকে? এটা তোমাদের বলেছিলাম আমি, এখানে আর্কিমিডিসের সূত্র কাজ করে। আর্কিমিডিসের সূত্র কাজ করে থাকে এখানে। আচ্ছা, এখানে এছাড়া এই যে জাহাজ বা কোনো একটা পদার্থ জলে ভেসে থাকে কিসের কারণে? প্লবতার কারণে। প্লবতা। তো জলের ঘনত্ব বা জলের গভীরতা যত বেশি হবে, জলের প্লবতা ধর্ম তত বেশি হবে। তুমি জলের তুলনায় যদি তুমি কম জলে, ধরো একটা জলের লেভেল কম, সেখানে যদি একটা 1 টাকার কয়েন দাও, সেটাও কিন্তু জলে ডুবে যাবে, তাই তো? কিন্তু যখন জলটা বেশি হবে, তখন কিন্তু সেটা অত শীঘ্রই জলে ডুববে না। এখানে প্লবতা কাজ করে, প্লবতা সেটাকে ভাসিয়ে রাখতে চাই। তো এখানে সঠিক উত্তর হবে ভেসে ওঠে। যখন কম জলের থেকে বেশি জলে যাবে, তখন এটা ভেসে উঠবে। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে চরমপন্থী দলের অন্তর্ভুক্ত ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের দুটো দিক ছিল, একটা হচ্ছে চরমপন্থী, একটা হচ্ছে নরমপন্থী। নরমপন্থী ও চরমপন্থী। তো নরমপন্থী চরমপন্থী এটা কিন্তু ছিল না জাতীয় কংগ্রেসের। 1905 সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের যে 1885 থেকে 1905 সাল, এটাকে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্যায় বলে। এর আগে জাতীয় কংগ্রেস নরমপন্থী পথে ছিল। পরবর্তীতে 1905 সালে এসে যখন বঙ্গভঙ্গ হয়, সেই বঙ্গভঙ্গের কারণে কিন্তু এই দুটো মানে দিকে স্প্লিট হয়ে যায়, নরমপন্থী ও চরমপন্থী নিয়ে তারা। 1905 সালের পরে একটা অধিবেশন হয়েছিল, সুরাট অধিবেশন। আমরা জানি এটা সুরাট অধিবেশনে। সেটা কবে হয় বলো? সুরাট অধিবেশনে, যেটা হয়েছিল 1907 সালে রাসবিহারী ঘোষের সভাপতিত্বে। সেখানে নরমপন্থী চরমপন্থী বিভাজন হয়। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রশ্ন আসে। তো এখানে সঠিক উত্তরটা দেখো কি হবে। নরমপন্থী নেতারা কারা ছিলেন? নরমপন্থী নেতাদের মধ্যে দাদাভাই নৌরজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তোমার এই SN ব্যানার্জি, তারপরে হচ্ছে তোমার যদি আমরা দেখি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু নরমপন্থীদের মধ্যে ছিল। এখানে চরমপন্থী যিনি ছিলেন, তিনি হচ্ছেন অরবিন্দ ঘোষ চরমপন্থী, লালবাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, এরা ছিল এক একজন, রাজনারায়ণ বসু, VS পিল্লাই, এরা ছিল এক একজন
চরমপন্থী নেতা। আমাদের সুভাষচন্দ্র বসু কিন্তু চরমপন্থী নেতাদের মধ্যে আসতেন। ভারতে কবে রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল? রেলওয়ে বোর্ডটা কবে গঠিত হয়েছিল ভারতে? বলো, ভারতীয় রেলওয়ে বোর্ডটা কবে গঠিত হয়? এটা গঠিত হয়েছিল 1905 সালে। রেলওয়ে বোর্ড গঠিত হয় 1905 সালে। আচ্ছা, রেলওয়ে বোর্ড, ভারতীয় রেলওয়ে বোর্ড এর বর্তমান চেয়ারম্যান কে? এটা একটা প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে, তো একটু বলে রাখি। চেয়ারম্যান কে? চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসার, কার্যনির্বাহী পরিচালক, সিইও। তো ইনি কে? রাইট অ্যান্সার কি হবে? এটা হচ্ছে জয়া বর্মা সিনহা। ইনি হচ্ছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অ্যান্ড সিইও। ভারতীয় সংবিধানের 8ম তফসিলে সিন্ধি ভাষাটি যুক্ত হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? আচ্ছা, ভারতীয় সংবিধানের 8ম তফসিলে আছে ভাষা 22টি আমাদের ভারতে সংবিধান স্বীকৃত ভাষা আছে বর্তমানে, কিন্তু প্রাথমিকভাবে যখন সংবিধান 8ম তফসিলটি যুক্ত হয়েছিল তখন কিন্তু এটা 14টি ভাষা ছিল প্রথমে। পরবর্তীতে 14টি ভাষা থেকে বেড়ে এটা 22টি ভাষা হয়েছে বিভিন্ন সংবিধান সংশোধনীয় বিভিন্ন সালের মাধ্যমে, যেখানে 15তম, প্রথম 14টি এবং 15তম ভাষা হিসাবে বা প্রথম সংযোজিত ভাষা যেটা ছিল সেটা হচ্ছে সিন্ধি ভাষা। এই সিন্ধি ভাষাটা কবে যুক্ত হয়েছিল? সেটা হচ্ছে 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1967। আর বাকি ভাষাগুলো সম্পর্কে কোঙ্কনি, মণিপুরি, নেপালি, বড়ো, ডোগরি, মৈতালি, সাঁওতালি, এই যে বাকি ভাষাগুলো যুক্ত হয়েছিল এগুলো সম্পর্কে আমার দা ওয়ে অফ সলিউশনে ক্লাসে আগের কয়েক ঈদের আগেই আমি আলোচনা করে দিয়েছি, তো অবশ্যই ক্লাসটা তোমরা দেখে নেবে, সেখানে কিন্তু ডিটেলসে আলোচনা করা আছে। পরের প্রশ্ন, আকবরের সাম্রাজ্যের সামরিক কমান্ডারকে বলা হতো কি? আকবরের সাম্রাজ্যের সামরিক কমান্ডার যিনি হতেন তাকে বলা হতো ফৌজদার বকশিস কলওয়াত ও দিওয়ান। কি বলা হতো তাকে? রাইট অ্যান্সার হবে এখানে ফৌজদার বলা হতো আকবরের সাম্রাজ্যের সামরিক কমান্ডারদের। আজ যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে কাকে দুষ্ট মৌল বলা হয়। দারুণ এবং সহজ হোমওয়ার্ক, এটা সকলে 100% যতজন ক্লাস দেখছো, যতজন এই ক্লাসে লাইভে উপস্থিত আছো এবং যারা রেকর্ডেডও দেখছো, তাদের সকলকে বলবো যে ক্লাসটা তে এই হোমওয়ার্কের অ্যান্সারটা করে যাও। কাকে দুষ্ট মৌল বলা হয়? এই প্রশ্নটা এমন নয় যে তুমি পারবে না, তো সহজ প্রশ্ন, উত্তর করে যাও এবং তার সঙ্গে পাশে লিখে যাবে যে ক্লাসটি কেমন লাগছিল তোমাদের বা কেমন লাগলো তোমাদের। একটি বিন্দুতে অবতল দর্পণে গঠিত আপাতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ হবে কত? একটি বিন্দুতে অবতল দর্পণে গঠিত আপাতন কোণ যদি হয়ে থাকে 30 ডিগ্রি, আপাতন কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ সেটা কত ডিগ্রি হবে? প্রতিফলন কোণটা কত ডিগ্রি হবে বলো? এটাও হবে 30 ডিগ্রি। আপাতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণও 30 ডিগ্রি হবে। ভারতে প্রথম ইউরোপীয় দুর্গ তৈরি করেছিলেন কারা? প্রথম ইউরোপীয় যারা দুর্গ তৈরি করেছিলেন ভারতে তারা কারা ছিলেন? রাইট অ্যান্সার করো সকলে। আচ্ছা, সঠিক উত্তর হবে এখানে কে? এটা হচ্ছে পর্তুগিজরা প্রথম ভারতে ইউরোপীয় দুর্গ নির্মাণ করেছিলেন। এখান থেকে কয়েকটা প্রশ্ন পর্তুগিজদের থেকে আসে, এগুলো তোমাদের করানো আছে, তবুও একটু বলে রাখি। 1498 পর্তুগিজরা প্রথম ভারতে আসে, প্রথম ইউরোপীয় হিসাবে। তারপরে কে এসেছিলেন প্রথম ইউরোপীয় হিসাবে? ভাস্কো দা গামা, তিনি এসেছিলেন, তাই তো, কালিকট বন্দরে। তো এটা কোথায় আছে? কালিকট বন্দরে, কালিকটে তিনি এসেছিলেন। এরপরে ভাস্কো দা গামা তিনি 1400 পরের বছর 1499 তিনি চলে গেছিলেন, আবার পর্তুগালে তিনি ফেরত যান। এবারে কালিকটে যে এই যে এসেছিলেন তিনি বাণিজ্য কুঠি নির্মাণ করার আবেদন জানান এবং তিনি কি করেন 1503 সালে
কোচিনের যিনি তৎকালীন সময়ে ওখানকার যিনি শাসক ছিলেন তার কাছ থেকে তিনি ইউরোপীয় সেখানে দুর্গ নির্মাণ করার অনুমতি পেয়েছিলেন। প্রথম ভারতে দুর্গ নির্মাণ করেছিলেন কে? ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা কোচিনে। কোথায় তাদের প্রথম দুর্গ নির্মিত হয়েছিল? কোচিন শহরে বা কোচি শহরে প্রথম নির্মিত হয়েছিল। এটা প্রথম দুর্গ নির্মিত হয়। ওকে, তো এই হচ্ছে মোটামুটি মূল বিষয়টা। পরের প্রশ্ন, কে বলেছিলেন জয় জওয়ান জয় কিষান? কে বলেছিলেন? জয় জওয়ান জয় কিষান এই নারাটি কে দিয়েছিলেন? এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, আমাদের ভারতের তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরুর পরে, যিনি 1964 থেকে 1966 ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিল সেটা তো অবশ্যই জানবো। এবার কবে প্রবর্তন হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত? বলো, চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন হয়েছিল? এটা প্রবর্তিত হয় কবে? রাইট অ্যান্সার হচ্ছে এখানে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয়েছিল। আচ্ছা, কে প্রবর্তন করেন? কে প্রবর্তন করেছিলেন? সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস তিনি প্রবর্তন করেছিলেন। আলেয়ার আলো কোন গ্যাসের ফলে সৃষ্টি হয়? আচ্ছা, আলেয়া এটা কিন্তু অনেকে বলে থাকে ভৌতিক ঘটনা, ঠিক আছে। আলেয়াটা সাধারণত কি বলতো, কোনো জলাশয় বা ধান ক্ষেত বা অন্যান্য এরকম জলাশয় যুক্ত অঞ্চলে বা কিছু তোমার একটা মানে রাতের দিকে এটা সাধারণত দেখা যায়। কি হয় জানো, এখানে তোমার হচ্ছে হঠাৎ বায়ুতে আগুন ধরে যায়, এবং আলোর এরকম ছটাক ছটাক দেখা যায়। অনেকে এগুলোকে বলে থাকে ভৌতিক ঘটনা বা অন্যান্য কিছু, অনেকে অনেক রকম কিছু বলে থাকে। কেউ বলে থাকে এগুলো হচ্ছে তোমার কোনো এঞ্জেল কর্তৃক এগুলো তৈরি করা হচ্ছে। তো এরকম বিভিন্ন প্রচলিত আছে। তো আলেয়াটা এইগুলো হয়ে থাকে। আলেয়া সাধারণত কি জানো, আলেয়া হচ্ছে ফসফরাস ডাইঅক্সাইড ও মিথেন বা ওই সমস্ত মিথেন বা যে সমস্ত গ্যাসগুলো জ্বলতে থাকে এগুলো হচ্ছে ওই কারণে হয়ে থাকে। আলেয়া হচ্ছে রাতের আকাশে, গ্রাম অঞ্চলে যারা থাকে তারা জানে, জলাশয়ের উপরে বা তোমার হচ্ছে বিভিন্ন এরকম স্থানে ফাঁকা জায়গাতে হঠাৎ বায়ুতে আলো ধরে যায়। অনেকে এগুলো ভৌতিক কারণ বলে বিবেচনা করে থাকে, কিন্তু আলেয়ার পিছনে যেটা কারণ ফসফরাস ডাইঅক্সাইড, এটা যখন বায়ুর সংস্পর্শে আসে এবং জলাভূমি থাকে, জলাভূমি থেকে আমরা জানি সেখানে মিথেন গ্যাস তৈরি হয়। তো মিথেনের সঙ্গে এগুলো কিন্তু নীল শিখায় জ্বলতে থাকে, এটাকে বলা হয়ে থাকে আলেয়া। তো এটা হচ্ছে মিথেন গ্যাসের জন্য কিন্তু দায়ী। পরের প্রশ্ন, বিশ্বের কোন অংশে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? বিশ্বের কথা বলা হয়েছে, বিশ্বের কোন অংশে জনঘনত্ব সবচেয়ে বেশি? এটা কিন্তু দেখলেই বলা যায় আমাদের ভারত, তারপরে আমাদের যে ভারতের প্রতিবেশী দেশসমূহ, চীন হতে পারে, বাংলাদেশ হতে পারে, এই সমস্ত দেশ সমূহতে কিন্তু প্রচুর জনঘনত্ব বেশি। তো এই দেশগুলো কোথায় অবস্থিত? এই দেশগুলো এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়ার কোন দিকে? দক্ষিণ পূর্ব এশিয়া। তো এখানে দক্ষিণ পূর্ব নেই, দক্ষিণ এশিয়া আছে। তো এখানে অ্যান্সার করবো আমরা অপশন ডি, দক্ষিণ এশিয়ার জনঘনত্ব বা জনসংখ্যাও কিন্তু সবচেয়ে বেশি দক্ষিণ এশিয়াতে। ভারতের সংবিধানকে সংশোধন করতে পারে কারা? রাষ্ট্রপতি, সংসদ, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনার। ভারতীয় যে সংবিধান সেটাকে সংশোধন করা যায় একটা ধারা অনুসারে। কোন ধারা অনুসারে কে বলতে পারবে? এটা হচ্ছে ধারা 368, 368 নং ধারা অনুসারে আমাদের ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায়। এখনো 100রও বেশিবার কিন্তু সংশোধন করা হয়েছে। প্রথম সংশোধন করা হয়েছিল 1951, 1951-তে প্রথম সংশোধন হয়েছিল, নবম তফসিল যুক্ত হয় সেখানে প্রথম। এই যে সংবিধান
যে সংশোধন এটা করে থাকে সাধারণত সংসদ, সংবিধান সংশোধন করতে পারে সংসদ। আচ্ছা, এই যে সংবিধান সংশোধন করা হয় এটা একটা দেশ থেকে কিন্তু গৃহীত হয়েছে, আমাদের ভারতের দেশে এই ধারণাটা একটা দেশ থেকে গৃহীত হয়েছে। কোথা থেকে বলো? এই ধারণা গৃহীত হয়েছে কোথা থেকে? এটা গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন করা ধারণাটা গৃহীত। হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? হুমায়ুন নামা মুঘল সম্রাট হুমায়ুনের, এটা একটা জীবনী, মুঘল সম্রাট হুমায়ুনের জীবনী বা আত্মজীবনী। এখানে উত্তরটা রিভিল করার পরেই বোঝা যাবে এটা কি আসলে। হুমায়ুন নামা কি ছিল বা কে রচনা করেছিল? হুমায়ুন নামা কে রচনা করে বলো? হুমায়ুন, গুলবাদন বেগম, আবুল ফজল এবং ইলতুৎমিশ। এখানে সঠিক উত্তরটা হবে গুলবাদন বেগম। এটা একটা জীবনী ছিল হুমায়ুনের, মুঘল সম্রাট হুমায়ুনের। এটা গুলবাদন বেগম তার বোন ছিল, তিনি রচনা করেছিলেন এই হুমায়ুন নামা। অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে। স্বাধীন বিন্যাস সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্ট এর প্রবক্তা কে? স্বাধীন বিন্যাস সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্ট এর প্রবক্তা কে আসলে? রাইট অ্যান্সার হবে এখানে মেন্ডেল তিনি এটার প্রবক্তা। নিম্নের কোন জোটটি সঠিক নয়? আচ্ছা, এখানে কয়েকটা তোমার জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক দেওয়া আছে, তার সঙ্গে কোন রাজ্য অবস্থিত সেটা দেওয়া আছে। যেমন পিন ভ্যালি জাতীয় উদ্যান বলা হচ্ছে ছত্তিশগড়ে, ফসিল জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, আর বক্সা জাতীয় উদ্যান বলা হচ্ছে পশ্চিমবঙ্গে। আর আরেকটা অপশন আছে উপরের কোনোটি এখানে সঠিক জোড় নয়, এখানে কোনো অপশনটি সঠিক নয়। তো এখানে কি আমরা উত্তর নেব? বক্সা জাতীয় উদ্যান আমরা জানি অবশ্যই পশ্চিমবঙ্গের, বক্সা, সিঙ্গালীলা, নেওড়া ভ্যালি, তারপরে হচ্ছে জলদাপাড়া, গরুমারা, সুন্দরবন, 6টি জাতীয় উদ্যান আছে আমাদের পশ্চিমবঙ্গে। একদমই ঠোঁটস্থ মুখস্থ তোমাদেরকে রাখতে হবে এগুলোকে, যেন একদমই দেখেই উত্তর করতে পারো এগুলি। পরেরটা হচ্ছে ফসিল জাতীয় উদ্যান, অবশ্যই এটা মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে কানহা, ফসিলস, তারপর ডাইনোসর হিলস, তারপরে আরো বিভিন্ন এরকম তোমার জাতীয় উদ্যান আছে এগুলো। তারপরে এখানে আরেকটা হচ্ছে পিন ভ্যালি জাতীয় উদ্যানটা বলা হচ্ছে ছত্তিশগড়। এটা কি সঠিক? একদমই নয়। পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায়? পিন ভ্যালি হচ্ছে এটা হিমাচল প্রদেশে। এখানে ছত্তিশগড়েও একটা জাতীয় উদ্যান আছে এরকম ভ্যালি দিয়ে নাম, যেটার নাম হচ্ছে কাঙ্গের ভ্যালি। এটা মনে রাখবে, কাঙ্গের ভ্যালিটা অবস্থিত এটা ছত্তিশগড়ে, কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত পিন ভ্যালি জাতীয় উদ্যান। TWS একাডেমিতে আমাদের যে অ্যাপ আছে সেখানে বর্তমানে কি কি ব্যাচ চলছে একটু তোমরা দেখে রাখো। ফাউন্ডেশন ব্যাচ, WBP KP, এছাড়া 25টা ব্যাচ WBP KP SI মেনদের জন্য, ANM GNM এর ক্রাশ কোর্স, এছাড়া প্রয়াস ব্যাচ, এই কয়েকটা আমাদের অনগোয়িং ব্যাচ চলছে। তোমরা যদি আমাদের TWS একাডেমি অ্যাপে বেস্ট চাকরির প্রিপারেশন নিতে চাও তাহলে TWS একাডেমি অ্যাপে যুক্ত হয়ে যাও। এখানে তুমি যে কোনো পরীক্ষার, যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেই পরীক্ষার ব্যাচে তোমরা এনরোল করতে পারো নিজের নাম। আর শুধুমাত্র ব্যাচ নয়, এছাড়া কিন্তু আরো বিভিন্ন এখানে ফ্রি ফিচার্সও পেয়ে যাবে। আর তুমি যদি মনে করো যে এখানে আমি যে ব্যাচটা চাই সেটা পাচ্ছি না, অবশ্যই তুমি TWS একাডেমি অ্যাপটা ডাউনলোড করে রাখো ফোনে। তোমার ব্যাচ লঞ্চ আমরা করে থাকি, মাঝে মধ্যেই কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে থাকে বিভিন্ন। তো অবশ্যই তোমার সেই সমস্ত লাইভ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের TWS একাডেমি এই অ্যাপটিকে ডাউনলোড করে রাখো। সমস্ত ব্যাচ মাত্র সামান্য দেখো কিছু পয়সা পে করলে এখানে কিন্তু তোমরা অনেকদিন ক্লাস করতে পারবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু সিলেবাসটা তোমরা ফুল কমপ্লিট পাবে। একদমই যারা নতুন বুঝতে পারছে না কিভাবে শুরু করবে, কমপ্লিট সিলেবাস দেখতে, এবং আমাদের এখানে অভিজ্ঞ টিচাররা অনেকদিন থেকে ক্লাস করিয়ে থাকে টিচাররা, তো তারা কিন্তু এখানে সোম থেকে শনি ক্লাস করাচ্ছে। আর প্রতিটা ক্লাসে তোমরা PDF পাবে। তো অবশ্যই TWS একাডেমি অ্যাপটা চেক আউট করো, সেখানে নিজের নাম এনরোল করো, আর চাকরির বেস্ট প্রিপারেশন আজ থেকেই শুরু করে দাও। পরের প্রশ্ন, মিনান্দার কোন রাজবংশের রাজা ছিলেন? মিনান্দার কোন রাজবংশের রাজা ছিলেন? শক, হুন, ইন্দো গ্রিক আর কুষাণ। তো মিনান্দার ইনি ছিলেন আসলে ইন্দো গ্রিক শাসক, ইনি একজন ইন্দো গ্রিক শাসক। নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? মৌলিক অধিকার নয় কোনটি? স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, আর ধর্মীয় স্বাধীনতার অধিকার। কোনটি মৌলিক অধিকার নয় বলো? স্বাধীনতার অধিকার এটা একটা মৌলিক অধিকার, অবশ্যই একটা মৌলিক অধিকার। আমাদের ভারতীয় সংবিধানের 19 থেকে
22 নং ধারার মধ্যে মৌলিক অধিকারগুলো আছে, এই সরি স্বাধীনতার অধিকার আছে, মৌলিক অধিকারগুলো আছে তৃতীয় পার্টের মধ্যে। সম্পত্তির অধিকার এটা একটা মৌলিক অধিকার একটা সময় পর্যন্ত ছিল, কেন বলছি ছিল, এটা একটা সংবিধান সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে, বর্তমানে একটা কিন্তু মৌলিক অধিকার নয়। এটা 31 নং ধারায় ছিল, কিন্তু বর্তমানে এটা 300A ধারায় সংযোজিত হয়েছে। এটা একটা বর্তমানে কিসের, এটা একটা বর্তমানে আমাদের আইনি অধিকার, এটা হচ্ছে একটা আইনি অধিকার। আচ্ছা, এটা কবে বাদ দেওয়া হয়েছিল সংবিধান সংশোধনীর মাধ্যমে, বা কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারকে বাদ দেওয়া হয়? এটা মনে রাখবে 44তম সংবিধান সংশোধনী, 44তম সংশোধনী, যেটা হয়েছিল 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে 300A ধারায় আইনি অধিকার হিসেবে সংযোজিত করা হয়েছে। ভারতে মরু মৃত্তিকা গবেষণাগার অবস্থিত কোথায়? ভোপাল, জয়পুর, যোধপুর, জয়সলমীর। মরু মৃত্তিকার কথা বলা হয়েছে এখানে, শুধুমাত্র যদি বলা হতো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স বা আমাদের যে সয়েল গবেষণাগার, সেটা কোথায় যদি বলা হতো অবস্থিত, তাহলে কিন্তু অ্যান্সার হতো কোথায় বলতো? আমাদের ভারতের মৃত্তিকা যে গবেষণাগার, বৈজ্ঞানিক গবেষণাগার, সেটা অবস্থিত ভোপালে। ভোপাল কোথায়? মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, সেখানে। আর মরু মৃত্তিকা গবেষণাগার অবস্থিত রাজস্থানের যোধপুর। জলবাহিত রোগ নিম্নের কোন রোগটি? জলবাহিত রোগ কোনটি নিম্নের? ম্যালেরিয়া, চিকেন পক্স, কলেরা আর ডায়াবেটিস। এখানে ম্যালেরিয়াটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা প্রোটোজোয়া বাহিত রোগ, এটা একটা প্রোটোজোয়া দ্বারা, মশা দ্বারা, এগুলো হচ্ছে মশা দ্বারা ছড়িয়ে থাকে, কিন্তু প্রোটোজোয়া ঘটিত রোগ এগুলি। তো এটা হচ্ছে মশাবাহিত রোগ। চিকেন পক্স এটা একটা ভাইরাস ঘটিত। আর ডায়াবেটিসটা সকলেই জানে। ডায়াবেটিসটা কি? ডায়াবেটিসটা হচ্ছে হরমোনের কারণে কিন্তু এই রোগটা হয়ে থাকে, হরমোনের কম বেশি ক্ষরণের উপরে এটা নির্ভর করে। আর কলেরা রোগটা হচ্ছে একটা কি? কলেরা রোগটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর এটা জলের দ্বারা ছড়িয়ে থাকে। ব্যাকটেরিয়া ঘটিত, কিন্তু এটা ছড়িয়ে থাকে জলের দ্বারা। গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? সবচেয়ে বেশি গম উৎপাদন করে কোন রাজ্য? গম উৎপাদনে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য, সবচেয়ে বেশি গম উৎপাদন করে। পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে ভারতের কতগুলি রাজ্য? আচ্ছা, পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে কিন্তু তোমার অনেকগুলো রাজ্যের সীমানা আছে, যেমন ওড়িশা রাজ্যের, আমি একটু কয়েকটা লিখে দিচ্ছি। ওড়িশা রাজ্যের আছে, আর আছে তোমার হচ্ছে অসম রাজ্যের, সিকিম রাজ্যের আছে, আর আছে তোমার ঝাড়খণ্ডের, ও আরেকটি রাজ্য কি জানো? বিহার রাজ্য। তো এই 5টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা আছে। যদি বলা আন্তর্জাতিক সীমানা আছে কয়টি দেশের সঙ্গে? 3টি দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা আছে, নেপাল, ভুটান ও বাংলাদেশ। আর সবচেয়ে তোমার হচ্ছে বেশি সীমানা আছে সেটা বাংলাদেশের সঙ্গে। এখানে সঠিক উত্তর হবে 5টি রাজ্যের সঙ্গে এটা সীমানা ভাগ করে। নিম্নের কে ছিলেন শেষ মুঘল সম্রাট? আচ্ছা, মুঘল যে যুগ, মুঘল যুগটাকে আমরা যদি লিখি তাহলে দেখো, মুঘল যুগের প্রথমে হচ্ছে 1526 এটা সূচনা করেছিলেন বাবর। বাবর ছিলেন প্রতিষ্ঠাতা বা প্রথম সম্রাট ছিলেন ভারতে মুঘল সাম্রাজ্যের। পরবর্তীতে এই সাম্রাজ্যটার যদি আমরা শেষ নবাব বা শেষ শাসক যদি দেখি, সম্রাট দেখি, তাহলে এটা আমরা 1857-তে চলে আসব। একদমই একটা দীর্ঘ বছর, কয়েক বছরের এটা একটা মুঘল সাম্রাজ্য ভারতে ছিল। শেষ যিনি সুলতান ছিলেন বা শেষ যিনি মুঘল সম্রাট ছিলেন তিনি হচ্ছেন বাহাদুর শাহ জাফর, যিনি 1857-তে মহাবিদ্রোহে তাকে বিদ্রোহীরা তোমার হচ্ছে ভারত সম্রাট বলে ঘোষণা করেন, এবং বিদ্রোহটা ব্যর্থ হওয়ার কারণে কিন্তু তারপরে তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল, এরকম, এবং মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। বেসবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? বেসবল খেলা ক্রিকেটের মতো কিন্তু এরকম ব্যাট নিয়ে খেলা হয়ে থাকে, বেসবল কিন্তু আবার অনেকটা আলাদা ধরনের খেলা হয়। তো বেসবল খেলাটা সাধারণত কানাডা, ইউএসএ ওই অঞ্চলের এক ধরনের মানে
খুবই জনপ্রিয় খেলা বেসবল খেলা। তো বেসবল খেলায় কতজন প্লেয়ার থাকে? এটা হচ্ছে 9 জন করে খেলোয়াড় থাকে। ভারতের বৃহত্তম লেগুনের নাম কি? ভারতের সবচেয়ে বড় লেগুন কোনটি? লেগুন মানে কি? লেগুন মানে হচ্ছে উপহ্রদগুলোকে লেগুন বলা হয়। তো ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে চিল্কা হ্রদ, যেটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত ওড়িশা রাজ্যে। ওড়িশা রাজ্যের উপকূলে এটা অবস্থিত। ট্যাক্সোনমির জনক হিসাবে পরিচিত ছিলেন বা পরিচিত হলেন কে? ট্যাক্সোনমি মানে কি? শ্রেণী বিন্যাস। শ্রেণী বিন্যাস প্রাণী ও উদ্ভিদ গোষ্ঠীকে সঠিকভাবে তাদেরকে শ্রেণী বিন্যাসকে বলা হয়ে থাকে ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমির জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। যে টিডব্লিউএস একাডেমিতে আমাদের ব্যাচে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তারা কমেন্টে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো। আর আমাদের টিডব্লিউএস একাডেমি যে অ্যাপ, সেখানে তোমরা ভর্তি হতে পারো এই সমস্ত ব্যাচগুলো অ্যাক্সেস করতে। সেখানে আমাদের টিডব্লিউএস একাডেমিতে নিজের নামটা ফার্স্ট এনরোল করবে, আর একটা বিশেষ প্রসেসের মাধ্যমে সেখানে তোমরা এরকম বিভিন্ন ব্যাচ পেয়ে যাবে। দেখো এরকম ইন্টারফেস পাবে, সেখানে খুললে পেইড কোর্স, ইবুক, এরকম ইন্টারফেস আসবে, যেখানে পেইড কোর্সের ভিতরে গেলে এই কয়েকটা ব্যাচ তোমরা পেয়ে যাবে। যেটা খুশি বা যেটা তুমি প্রিপারেশন নিচ্ছ, মনে করছো যে এই ব্যাচটাতে আমার ভর্তি হলে ভালো হবে, সেই ব্যাচটাতে তুমি ভর্তি হতে পারো। আর আমার এন্ড থেকে বা আমাদের দিক থেকে আমরা বলতে পারি, আমাদের থেকে বেস্ট প্রিপারেশন এখানে করানো হচ্ছে তোমাদের। তো অবশ্যই টিডব্লিউএস একাডেমিতে আজই যুক্ত হয়ে যাও। সময় অল্প তোমাদের কাছে, সময় থাকতেই তোমরা প্রিপারেশন শুরু করে দাও। ওকে, আজকের ক্লাসটা এখানেই শেষ করি। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আর সকলকে যারা উৎসবে ভালো আনন্দ করলে, এবারে পড়াশোনাতে ফেরত আসো। এখানেই শেষ করছি। ওকে, ভালো থাকবে।